আপনি যদি থিওরিটিক্যালি বা মেডেল লিস্টের দিকে কথা বলেন, তাহলে এই মুহূর্তে বিশ্বের সেরা গোলকিপারের নাম হচ্ছে এমি মার্টিনেজ, আমাদের দিবু মার্টিনেজ। এখন চলমান বিশ্বকাপ জয়ী দলের গোলকিপার সে। 2টা কোপা আমেরিকা তার গত কয়েক বছরের মধ্যে ঝুলিতে ঢুকছে, আরও একটা ট্রফি, এবং সবগুলো জেতার পেছনে অসামান্য অবদান আছে। এই 4টা ট্রফি কোনো না কোনোভাবে এক বা একাধিক পেনাল্টি শুট আউটে সে ঠেকায় নিয়ে আসছে, সে জিতায় নিয়ে আসছে। এর পাশাপাশি পরপর 2বারের ফিফা বর্ষ সেরা, ব্যালন ডি'অরের সেরা পুরস্কারটা পাইছে। মানে কোনোভাবে ডেকোরেশনের দিক থেকে এই মুহূর্তে এমি মার্টিনেজের আশেপাশে কেউ নাই। তাহলে এমি মার্টিনেজকে নিয়ে ক্লাবগুলোতে সে হইচই নাই কেন? কেন এই দলবদলের সিজন প্রায় শেষ হতে আসলেও এমি মার্টিনেজ ঠিকমতো ঠিকানা খুঁজে পাচ্ছেন না? এখনো পর্যন্ত কেউ বুঝতেছে না সে আদৌ ভালো কোনো দলে যাইতে পারবে কিনা। হ্যাঁ, আজকে সকালেও দেখলাম যে ম্যানচেস্টার আরেকবার তারে নেওয়ার চেষ্টা করতেছে, লোনে নেওয়ার চেষ্টা করতেছে, কিনতে চায় না। এছাড়া একটা গুঞ্জন আছে যে পিএসজি হয়তো একটা অফার দিবে অ্যাস্টন ভিলাকে। অ্যাস্টন ভিলা নিজেও তাকে রাখতে চাচ্ছে না, যে কোনো মূল্যে তারই এই দলবদলে বেচে দিতে চায়। এছাড়া তাকে নিয়ে আগ্রহ আছে কিছু সৌদি আরবিয়ান ক্লাবের মধ্যে। কিন্তু এই যে এত এত ইউরোপিয়ান ক্লাব, কমপক্ষে 7-8টা ইউরোপিয়ান ক্লাবের কথা তো আমি আপনি জানি, যারা গোলকিপার খুঁজতেছিল এই দলবদলের শুরুতে, কেউ কেন এমি মার্টিনেজের দিকে ফিরে তাকালো না? এটা শুধু আমাদের অবাক করতেছে তা না, এটা নিয়ে যারা ফুটবলীয় সংস্কৃতি তারপরে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করেন, তারা বড় বড় লেখা লিখতেছেন, সেখানে বিভিন্ন প্রসঙ্গ আসতেছে, খুব মজার মজার বিভিন্ন দিক আসতেছে। সেখান থেকে আমি বিভিন্ন লেখা থেকে 6টা পয়েন্ট একত্রিত করছি, যে 6টা পয়েন্টকে এক করে আমি বলতে পারি যে এটার নাম হচ্ছে চন্দ্রমুখী সিমডম, বা আজকের দিনে যেটাকে আপনারা মজা করে বলেন যে ওয়াইফ ম্যাটেরিয়াল না, শুধু গার্লফ্রেন্ড হিসাবেই ভালো, ওয়াইফ ম্যাটেরিয়াল না। সেই চন্দ্রমুখী সিন্ড্রোমে কিভাবে দিবু মার্টিনেজ আক্রান্ত হলো, কিভাবে এই সিন্ড্রোমের শিকার হলো, সেই জিনিসটা আজকে একটু গল্প করি। দেখেন, এবার দলবদল শুরু হওয়ার আগে, ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার আগেই অন্তত 60টা ক্লাব, আমি হিসাব করে দেখলাম, অন্তত 60টা ক্লাব তাদের মেইন বা সেকেন্ড কিপার খোঁজ করতেছিল, তাদের দরকার ছিল। এর মধ্যে বার্সেলোনা আছে, জুভেন্টাস আছে, বায়ার্ন মিউনিক আছে, বড় বড় ক্লাব আছে, মাঝারিদের মধ্যে নাপোলি আছে, অনেকে আছে, চেলসি, অ্যাথলেটিকো, এরাও কিপার খুঁজতেছিল। কিন্তু এই একটা দলকে আপনি শুনছেন ফর্মালি অ্যাস্টন ভিলার কাছে কোনো একটা অফার দিতে, যে ভাই তোমরা দিবু মার্টিনেজরে ছাড়ো? এদের সবার সামনেই তো সেই সুযোগ ছিল। হ্যাঁ, বার্সেলোনা নিয়ে একটা গুঞ্জন উঠছিল যে ওরা টের স্টেগানের উপরে আর ভরসা করতে চায় না, সেজনির সঙ্গে যেহেতু আরেক বছরের চুক্তি করছে, ওরা হয়তো মূল কিপার হিসাবে এমিরে নিলেও নিতে পারে। কোনো অফিসিয়াল অফার মেড করা হয় নাই। কেন? এটা কারণটা কি? ওই যে বললাম চন্দ্রমুখী সিন্ড্রোম। এখন এই চন্দ্রমুখী সিন্ড্রোমটা কি, এটা বোঝার জন্য আগে আমাদের একটু দিবু মার্টিনেজরে বোঝা দরকার। দিবু মার্টিনেজ হচ্ছে একটা লেট গ্রুমড মানুষ, যে তার ক্যারিয়ারটা প্রায় বেঞ্চে বসে শেষ হয়ে যাচ্ছিল, প্রায় শেষ হয়ে যাচ্ছিল। 2020-এর আগে যদি আপনি ফিরে তাকান, তাহলে দিবু মার্টিনেজ প্রচন্ড ডিপ্রাইভড একটা ছেলে, একটা আর্জেন্টাইন ছেলে, যে আসলে ইউরোপে ঘুরে বেড়ায় হতভাগার মতো। সে ডেড বলের শুটের এগেনস্টে, মানে পেনাল্টি বলেন বা যে কোনো ডেড বলের শুটের এগেনস্টে অসাধারণ, মোটামুটি ম্যাচ চলা অবস্থায় বেশ ভালো কিপার। স্টিল সে একটা ভাগ্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। মানে খোদ আর্সেনালেই সে যে ক্লাবে খেলতেছিল, ওই ক্লাবেই তার কোনো তেমন ভবিষ্যৎ ছিল না। সে যে কোনোদিন ফার্স্ট কিপার হবে আর্সেনালের, এটাই সে স্বপ্ন দেখতে পারতেছিল না। আর ন্যাশনাল টিম তো বহুত দূর কি বাত। এই মাত্র কদিন আগের কথা, 2018 বিশ্বকাপের সময় সে তার বাইরে নিয়ে টিকিট কেটে বিশ্বকাপের ম্যাচ দেখতে গেছে, সেখান থেকে সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করছে। এইমাত্র কদিন আগের কথা, 2020 সালেও সে আর্সেনালের ট্রেনিং গ্রাউন্ডে ফুটবলের উপরে বসে ছবি তুললে সেই ছবি পোস্ট করে লিখছে যে একদিন আমার দিন আসবে। এরপরে দিবু মার্টিনেজের 3-4টা বছর একবারে সিনেমাটিক, মোর দ্যান সিনেমা। ওই যে বলে না পুরো দস্তুর সিনেমা, একবার পুরো দস্তুর সিনেমা হয়ে গেল তার জীবনে। সে হঠাৎ করে আসলে ওই যে আরমানির একটা অসুস্থতার জন্য আর্জেন্টিনার দলে চলে আসলো, হঠাৎ করে কিপিং এর দায়িত্ব পেল, তারপরে ড্রামাটিক 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 এক একটা ঘটনা ঘটলো। সে যেখানে দাঁড়ায় পোস্টের নিচে পেনাল্টি শুট আউট করলে সে অতিমানব হয়ে ওঠে। ফলে একটার পরে একটা ট্রফি জিতলো, মেডেল জিতলো, ব্যক্তিগত পুরস্কার জিততেছে, মোটামুটি হঠাৎ করে দিবু মার্টিনেজের পায়ের নিচে পৃথিবী এসে দাঁড়াইছে।
কিন্তু এই যে ভয়াবহ উত্থান, এই ভয়াবহ উত্থান তাকে কালচারালি অ্যাকসেপ্টেবল করতে পারে নাই। মানে ওই যে শুরুতে যেটা বললাম যে চন্দ্রমুখী সিন্ড্রোম, ওই চন্দ্রমুখী সিন্ড্রোমের একজন করে রাখছে। সে একটা তো তার বয়স বেড়ে যাচ্ছে, এই বয়সী কেউ আসলে ওয়াইফ ম্যাটেরিয়াল বলে আকর্ষিত হয় না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে কালচারাল বহিঃপ্রকাশটা নিজের করছে, মানে যেরকম অসংস্কৃত, খানিকটা অভদ্র, খানিকটা বর্ণবাদী, মানে যেভাবে বলেন, এবং টু মাস লাউড কোনো কিছু ভদ্রস্থভাবে করতে পারে না সে। এই খেলা চলা অবস্থায়ও এমন অঙ্গভঙ্গি করে, এমন ভাবটা করে যেটা আসলে ইউরোপিয়ান ওই যে কলার বাঁধা লোকেদের সঙ্গে যায় না। এবং যেসব কথাবার্তা বলে, যে সেলিব্রেশন করে, বিশ্বকাপের মতো ট্রফি নিয়ে যে সেলিব্রেশন করছে বিশ্বকাপের মঞ্চে দাঁড়ায়, পাশে ইনফান্তিনো পারলে তখন ২০ এক গ্লাস খেয়ে মরে যেত। মানে এইরকম একটা ব্যাপার। এরপরে যত ট্রফি জিতছে, কোপা ট্রফি বলেন, যা বলেন, এগুলা ধরে যে অঙ্গভঙ্গি করছে, এটা তো ভদ্র সমাজ নিতে পারে না। এই জিনিসগুলো মিলে সে চন্দ্রমুখী সিন্ড্রোমে আক্রান্ত হয়েছে। চন্দ্রমুখী সিন্ড্রোমটা কি, এটা এই ফাঁকে একটু বলি আপনাদের কাছে। একটু আমার কথাবার্তা আজকে পুরুষতান্ত্রিক মনে হতে পারে, অ্যাকচুয়ালি আমি শব্দগুলো বলতেছি, কিন্তু এই শব্দগুলো আসলে সমাজ বিশ্বাস করে বলে সেই বিশ্বাসের প্রভাব ওর উপরে পড়ছে, সেই জন্য আলোচনা করতেছি, আমার বিশ্বাস থেকে বলতেছি না। অ্যাকচুয়ালি হয় কি, যে চন্দ্রমুখী সিন্ড্রোম কেন বলে ব্যাপারটা, যে চন্দ্রমুখী হচ্ছেন একজন বয়স্ক পতিতা বা রক্ষিতা, তাকে দূর থেকে সবার ভালো লাগবে, তার কাছে যেতে সবার ভালো লাগবে, কিন্তু তাকে কেউ ঘরে তুলবে না, কেউ ঘরে তুলবে না। আজকালকার বাচ্চারা, মানে এই জেনারেশনে, এটা নিয়ে ফেসবুকে লেখে ওয়াইফ ম্যাটেরিয়াল না, নন ওয়াইফ ম্যাটেরিয়াল। তো নন ওয়াইফ ম্যাটেরিয়াল বলতে তারা কি বোঝায়, এটা তো আপনারা বোঝেন। ওই জিনিসটা আক্রান্ত করছে আমাদের দিবুরে। কেন আক্রান্ত করছে? ওই যে প্রথম পয়েন্ট হচ্ছে যে সে আসলে সংস্কৃত না, তারে নিয়ন্ত্রণ করা যায় না, টু মাস লাউড। এখন আপনি জাস্ট ভাবেন যে বায়ার্ন এই সিজনে একটা সেকেন্ড কিপার খুঁজতেছে, যারে পরের সিজনে তারা হয়তো আস্তে আস্তে নয়ারের কাছ থেকে দায়িত্বটা দিয়ে দিবে। নয়ার বুড়ো হয়ে যাচ্ছে না, নয়ার তো এখন যে কোনো দিন রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিবে, যে কোনো সিজনের শেষে। সেটাকে এই সিজনেই দিতে যাচ্ছে তা না, ফলে নয়ারের তো একটা ভালো ব্যাকআপ লাগবে। সেখানে কিন্তু ভালো পছন্দ হতে পারতো না। টেকনিক্যাল আলোচনাটা পরে করতেছে, টেকনিক্যালিও কিছু দুর্বলতা আছে, আগে একটু কালচারাল আলাপটা করি। নয়ারের একটা ভালো বিকল্প হতে পারতো এমি, কিন্তু কখনোই বায়ার্ন এটা ভাববে না। মানে বায়ার্নের কর্তৃপক্ষরে আপনি গিয়ে যদি কানে বন্দুক ধরেন, তারপরেও ভাববে না। কারণ কি, ওই যে কালচারাল ডিফারেন্স, ওই যে টু মাস লাউড। এখন নয়ার হচ্ছে পৃথিবীর এই জেনারেশনের কিপারদের মধ্যে তার ওই সুইপার কাবার টাবার ওইসব চরিত্রের কথা বলতেছি না, মানে মানুষ হিসাবে তার যে ভাবমূর্তি, বা জার্মান কিপারদের মানুষ হিসাবে যে ভাবমূর্তি, যদি অলিভার কানো জার্মান, স্টিল জার্মান কিপারদের যে ভাবমূর্তি, সেইটা হচ্ছে অত্যন্ত নম্র, ভদ্র, লাউডনেস থাকবে না, সে নীরবে খেলবে, নীরবে নিজের কাজটা করবে, ভদ্রস্থ সেলিব্রেশন করবে, কখনো কখনো মাঠ সামলায় রাখার ভূমিকাও রাখবে। এখন তার পাশেই যদি আপনি একটা এরকম ছেলেরে এনে দাঁড় করান, যে ছেলেটা প্রায় নয়ারের বয়সী, এবং যে ছেলেটার দেখলে দৃশ্যত মনে হবে পাগল, সে পাগলামি সব কাজ করতেছে। এবং এমনও হতে পারে বায়ার্নের একজনের প্রতিক্রিয়া পড়লাম কোনো একটা লেখায়, এরকম অনেকগুলো লেখা পড়তেছিলাম তো, সেখানে বায়ার্নের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলছেন যে সবচেয়ে বড় ক্রাইসিস তো ওরে যদি অফার করি আমরা, আর ওরে যদি আনি, ও তো দেখা যাবে যে নয়ারে অসম্মান করে বসছে। মানে ওই অশোভন সেলিব্রেশন, অশোভন কথাবার্তা বাদ দেন, তারা তো ভয় পায় যে তাদের লিজেন্ড নয়ারে কোনোভাবে অপমাননা করে ফেলে। এমন তো হইতে পারে যে এই সিজনেই নয়ারের পারফরমেন্স আরো খারাপ হলো, ফলে নয়ারে একদম বেঞ্চ করে দিতে হলো, এমি মার্টিনেজ দাঁড়ায় গেল। এখন এমিও এখানে এমন কিছু কাজ কারবার করলো যে নয়ারই শেষ, মানে ভাবমূর্তিগতভাবে নয়ার শেষ হয়ে গেল। এই প্রবলেম চেলসি ভাবছে, প্রত্যেকে ভাবছে, বার্সেলোনা এই কারণে অনেক ভাবার পরে অফারই করলো না। তারা প্রয়োজনে একাডেমি থেকে প্লেয়ার আনবে, তাও তারা এই যে কালচারাল ডিফারেন্স। এখন বার্সেলোনার একটা কিপার আপনি চিন্তা করতে পারেন যে লা লিগার কোনো একটা ম্যাচ জিতে ওরকম অশ্লীল অঙ্গভঙ্গি করতেছে, এটাতে যায় না ওদের সঙ্গে, ওদের সংস্কৃতির সঙ্গে যায় না। অ্যাথলেটিকোর ক্রাইসিসটা দেখেন, অ্যাথলেটিকো খোদ সিমিওনে চালাচ্ছে, সিমিওনে তো জানে যে এর লোক মানে কি, এর লোক মানে হচ্ছে পাগল। এখন আর্জেন্টিনা বা লাতিন আমেরিকার কিপাররা চিরকালই তাদের ডাকনাম হয় এল লোক। এই এল লোকর চরম রূপটা তো হচ্ছে এমি মার্টিনেজ। তারপর সিমিওনে সাহস দেখায় নাই, সিমিওনে পরিষ্কার এটা নিয়ে মিডিয়াতে বলছে যে আমি এমন কোনো কিপারে হ্যান্ডেল করতে পারবো না যে কোচিং সিস্টেমে থাকবে না। এখন এমি হচ্ছে এমন একটা ছেলে, ও সিস্টেমে থাকার ছেলে না,
ও ওর মতো করে খেলবে। আমি ওরে খুব পছন্দ করি, ওর খেলা দেখতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এই পুরো ব্যাপারটার ভিতরে একটা দৈব শক্তির উপরে ভরসা করার মতো ব্যাপার আছে, যে সিস্টেম দিয়ে ওরে আপনি ঠিক রাখতে পারবেন না, সিস্টেমের লাইনে রাখতে পারবেন না। সেক্ষেত্রে তো স্বয়ং সিমিওনের মতো মানুষ যদি এটা মনে করে তাহলে তো হবে না। হ্যাঁ, শুধু কালচারাল ডিফারেন্সটা আসলে ব্যাপার না, আরো কিছু ব্যাপার আছে। বয়স আর যেটা বললাম চন্দ্রমুখী সিনড্রোম, এই দুটো জিনিস হচ্ছে মূল তার সমস্যা, যে না এই দুটো কারণে তার প্রতি কোনো বড় ক্লাব আকৃষ্ট হচ্ছে না। ম্যানচেস্টার ইউনাইটেড আকৃষ্ট হচ্ছে, হবে কিনা শেষ পর্যন্ত জানি না, তবে আরো কিছু ছোট ছোট ব্যাপার আছে যেগুলো রোল প্লে করতেছে। একটা হচ্ছে এমি যে ঘরানার কিপার, এই কিপারদের দিন কার্যত ইউরোপে শেষ। এমি হচ্ছে খুবই ট্র্যাডিশনাল স্টপার, খুবই ট্র্যাডিশনাল স্টপার। সেখানে তার বাড়তি ব্রিলিয়ান্স হচ্ছে যে সে ওই যেটা বললাম যে পেনাল্টি শুট আউট বা ডেড বলের শট ঠেকানোর ক্ষেত্রে সম্ভবত সর্বকালের সেরাদের তালিকায় থাকবে। এখন মুশকিলটা হচ্ছে আজকাল ইউরোপের কিপারদের রোলটা কি, বড় বড় দল কিপারদের দিয়ে কি করায়। একটু খেয়াল করবেন যে বেশিরভাগ দল আজকাল হচ্ছে হাইলাইন ডিফেন্সে খেলে, এবং সেখানে আসলে খেলাটা বিল্ড করা শুরুই করে হচ্ছে কিপার। কিপার হয়ে গেছে এখন সেন্টার ব্যাক, কিপারের থেকে বল প্লেয়িং শুরু হয়। এই জিনিসটা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় করছিল নয়, তারে ওই সময় সুইপার কিপার বলা হতো। এরপরে তো আসলে সবাই, অলমোস্ট ইউরোপের সবাই এই জিনিস শুরু করছে যে কিপার চলে আসবে প্রায় মাঝ মাঠে, এসে কিপার হচ্ছে প্রথম লোক যে অ্যাটাক শুরু করবে। হ্যাঁ, অ্যাটাকই শুরু হয় ওখান থেকে। এরপরে ডিফেন্ডাররা আরো উঠে যায়, উঠে গিয়ে হাইল্যান্ড ডিফেন্স তৈরি করে, বা হাইল্যান্ড ডিফেন্সে যদি নাও খেলে তাও কিপারকে অন্তত ডিস্ট্রিবিউটিং রোলে চায় কোচ, যে তুমি বক্সে দাঁড়ায় থাকবা আগের কালের দিনের মতো। যে ওপাশে ওই যে চেলসির একটা দেখেন না ছবি পাওয়া যায়, যে ওপাশে খেলা হচ্ছে না কুয়াশায়, কিপার বুঝতে পারে নাই, ওই দিন তো নাই। তুমি তো খেলার মধ্যে আসো, তোমাকে এখন 90 মিনিট খেলার মধ্যে থাকতে হবে, কিপারের বসে থাকার আর টাইম নাই। এখন তোমাকে বল ডিস্ট্রিবিউশন শুরু করতে হবে, তোমাকে লাস্ট ম্যান হিসেবে ডিফেন্স করতে হবে। মানে তুমি শুধু হাত দিয়ে ঠেকাবা ওই ভরসায় থাকলে হবে না, তোমার বক্সের উপরে দাঁড়ায় বল ডিফেন্ডারের মতো করে ডিফেন্স করতে হবে, লাস্ট ট্যাকেলও করতে হইতে পারে। তোমার পিছনে কেউ নাই, তুমিই ছিলে লাস্ট ম্যান, কিন্তু তুমি উঠে আসছো। এরকম সব মুহূর্ততে খেলতে হবে। ইউরোপ এখন এটা ডিমান্ড করে। এই যে চেলসির কোচ এনজো মারেস্কো, এনজো মারেস্কো বলে কি, ওর একটা টার্ম আবিষ্কার করছে, এটা তো সবাই যার যার মতো করতে থাকে। সে বলে যে পিভট কিপার। এখন পিভট কিপার আপনি যদি ভাবেন পিভটটা কত উঁচু একটা পজিশন, এখন কিপাররে তারা পিভট ভাবতেছে। সেটা টেকনিক্যালি কোনো ম্যাচে করবে, কোনো ম্যাচে করবে না, আলাদা কথা, কিন্তু কিপারের সত্যি সত্যি আর বসে থাকার টাইম নেই। ফলে আপনি কিপার হিসাবে, ট্র্যাডিশনাল কিপার হিসাবে যতই ভালো হন, যে কোনো ধরনের বল আমার দিকে আসলে পোস্টে ঢুকতে দিব না, আমার মূল কাজ তো তাই, থিওরিটিক্যালি কিপারের কাজ তো তাই, এরপরে আর সে কাজ করবে কেন? আমার এগেনস্টে তুমি পেনাল্টিতে শট নিয়ে ঢুকাইতে পারবা না, আরে আমারে বিট করতে পারবা না, আমি সব ঠেকাই দিব। কিন্তু না, এখন এই স্কিল দিয়ে শুধু ইউরোপে বড় দল পাওয়া সম্ভব না, সবাই এখন প্লেয়িং কিপার খোঁজে। এই জায়গাটায় এমনি একটা বিশাল বিপদে পড়ে গেছে। ফলে ওই যে কালচারাল ওই একটা ওয়ার, ওইটা বাদ দিলেও টেকনিক্যালও একটা ঝামেলা আছে, আর ওর এজ আরেকটা সমস্যা করতেছে। এজের কারণে তো কালচারাল প্রবলেমও হচ্ছে, এজের কারণে আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ইউরোপের দলগুলো দেখবেন বাকি পজিশনগুলোর প্লেয়ার ওই যে ফায়ার অ্যান্ড হায়ার করতে থাকে। এই সিজনে একটারে কিনলো, ওই সিজনে তিনটারে ছাড়লো, দু চারটা কোর প্লেয়ার ঠিক রাখে, কোনো কোনো দল 7-8টা কোর প্লেয়ার ঠিক রাখে, কিন্তু অনেকগুলো পজিশনে আসলে প্রতি বছরই চেঞ্জ করতে থাকে। কিন্তু ইউরোপীয় দলগুলো একটা জায়গায় খুব স্ট্রিক্ট থাকতে চায়, সেটা হচ্ছে কিপিং পজিশন। কিপার হিসাবে যারা নেয় তারা চেষ্টা করে ওরা লম্বা রেসের জন্য রেডি করার, যে অন্তত 4-5 সিজন খেলে দিবে। কারণ কিপারের উপরে অনেক কিছু নির্ভর করে, আপনার স্ট্র্যাটেজি অমুক তমুক, এটা আসলে কিপারে বলা যায় স্টার্টিং পয়েন্ট ধরে শুরু হয়। ফলে কিপার যত বেশি ক্লাবের ফিলোসফি বুঝবে, যত লম্বা সময় থাকবে, তত বেশি সুবিধা হবে। এই টের স্টেগেন দেখেন কতকাল ধরে বার্সেলোনায় আছে, এখন ব্রাত্য হয়ে গেছে, তাও কিন্তু বার্সেলোনাই আছে, আবার বড় ইনজুরিতে পড়লো। বা আপনি ইউরোপের ক্লাবগুলোর দিকে তাকাইলে দেখবেন যে এক একটা ক্লাবের সিম্বল হয়ে যায় কিপাররা। সেই জায়গাটায় 35 বছর বয়সে একটা মানুষকে নিলে মুশকিল হচ্ছে, তারে তো আসলে 5-6 বছরের জন্য ভরসা করা যাচ্ছে না। এটা আর একটা ক্রাইসিস।
এই বয়সের এই ক্রাইসিসটার কারণেও তার দিকে বড় কোনো দল পোটেনশিয়াল কিপার হিসাবে তাকাইতে পারতেছে না, যে না ওরে নিলে নিতে হবে 1-2 সিজনে ও কি আউটপুট দিতে পারে তার উপর নির্ভর করে। কিন্তু ওরে নিয়ে তো দীর্ঘমেয়াদে পরিকল্পনা করা যাবে না। বয়স 35, হ্যাঁ কিপাররা একটু বেশি বয়স পর্যন্ত খেলে, সাধারণত এরা 40 পর্যন্ত ফর্মের ভালো অবস্থায় থাকে, কিন্তু সেটা এমির ক্ষেত্রে কে গ্যারান্টি দিচ্ছে? 37এই তো শেষ হয়ে যেতে পারে। ফলে 2 বছরের জন্য এতগুলো টাকা দিয়ে, সম্ভবত $40 মিলিয়ন ইয়ে দিয়ে রাখছে, বাইং ক্লজ দিয়ে রাখছে অ্যাস্টন ভিলা। এত টাকা দিয়ে কে নিবে এই 35 বছর বয়সী খেলোয়াড় যার কোনো তেমন কোনো ভবিষ্যৎ নাই? এখানে মিড লেভেল ক্লাবগুলোর জন্য আরো একটা ক্রাইসিস আছে। ওই যে টাকার পরিমাণটা বললাম $40 মিলিয়ন, $40 মিলিয়ন দিয়ে এমি মার্টিনেজকে কেনার মতো বিলাসিতা করার সামর্থ্য মিড লেভেল অনেক দলের নাই। মানে তাদের আবার হচ্ছে কি, তাদের এমির ওই কালচারও তাদের সঙ্গে হয়তো যায়, এমির এই বয়সের পরেও তারা নিতে চায়। স্টিল নাপোলির মতো দল যাদের আসলে দরকারও একটা কিপার, নাপোলিও তো কিপার খুঁজতেছিল, কিন্তু ওদের $40 মিলিয়ন দিয়ে এই বিলাসিতা করার সুযোগ নাই। কারণ আপনারা জানেন যে ওই ফুটবলের দাম হচ্ছে এই স্ট্রাইকার থেকে শুরু করে কিপার পর্যন্ত কমতে থাকে। সবচেয়ে বেশি দাম পায় উপরের দিকে যারা খেলে তারকারা বেশি দাম পায়, এরপরে আস্তে আস্তে কমতে থাকে। ডিফেন্ডারদের রেট যে কত কম ইউরোপে শুনলে অবাক হয়ে যাবেন। যাই হোক, কিপার রেও কেউ $40 মিলিয়ন দিয়ে মানে এই লেভেলের দল, নাপোলি লেভেলের দল নিতে চায় না, মানে ওই সুযোগই নাই, তাদের অত টাকাই নাই। আরেকটা সমস্যা হচ্ছে যে ধরেন এই যে নাপোলি লেভেলের দল যদি না হয়, অনেক সময় একটা জিনিস হয় যে কিছু এই ছোট লেভেলে একটু ডাউনগ্রেডের দল কিন্তু টাকা আছে, এরকম কিছু দল এমিরে নিয়ে আগ্রহী হইলেও হইতে পারত। কিন্তু এমির কথাবার্তা এবং জেদের কারণে তারা আসলে অ্যাস্টন ভিলার কাছে আসতেই পারে নাই। সেইটা হচ্ছে যে এমির একটা প্রতিজ্ঞা হচ্ছে যে আমি চ্যাম্পিয়ন্স লিগেই খেলবো। সে অত্যন্ত কষ্ট করে অ্যাস্টন ভিলারে চ্যাম্পিয়ন্স লিগে আনছে, এবং এবার চ্যাম্পিয়ন্স লিগের শুরুর কয়টা ম্যাচে যে কিপিং করলো, শুরুতে তো ওই তো আসলে পরের রাউন্ডে নিল অ্যাস্টন ভিলাকে, এবং আমার যতদূর মনে পড়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম 3 ম্যাচেই ক্লিন শিট ছিল ওর। যাই হোক, ওর একটা হচ্ছে যে এতকাল তো বহুত ডিপ্রাইভড হয়েছে, বয়স তো হলো, এখন আর চ্যাম্পিয়ন্স লিগের বাইরে খেলবো না, যে কারণে ও সৌদি আরবের কোনো প্রস্তাবে ওর এজেন্ট এখনো পর্যন্ত কথাও বলতেছে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন হইতে পারে যে অ্যাস্টন ভিলা একবারে শেষ দিকে এসে ইউরোপে বেচতে না পারলে হয়তো সৌদি আরবে বেচে দিবে। সেটার জন্য আসলে অ্যাস্টন ভিলা এমিরে জিম্মি করে হলেও রাজি করাবে, সেটা দুর্ভাগ্যের ব্যাপার হবে, কিন্তু এমি এটা চায় না। এমি কোনোভাবেই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না, এরকম কোনো দলে যেতে চায় না। ফলে তার এই জেদটাও একটা সমস্যা হয়ে দাঁড়াইছে তার ক্লাব পাওয়ার ক্ষেত্রে। কিন্তু আমি বলি কি, আসলে এই যে ধরেন জেদ, বয়সের কারণে দীর্ঘমেয়াদের পরিকল্পনা না পাওয়া, টেকনিক্যালি সে ঠিক ইউরোপিয়ান কিপারদের মতো না হওয়া, এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে আসলে এই সাংস্কৃতিক ব্যাপারটা। মূল ব্যাপারটা হচ্ছে কালচারাল। এই যে একটা ছেলে 35 বছর বয়স, তারপরে ছেলে বলি, কারণ ওর ভিতরে আমি 12-13 বছর বয়সী একটা ছেলে দেখি। এই ছেলেটা যেভাবে জীবন উপভোগ করতে চায়, যেভাবে লাতিন স্টাইলে একবারে সব খুলে মেলে দিয়ে চিৎকার করতে থাকে, অশোভন আচরণ করতে থাকে, কুৎসিত সেলিব্রেশন করে, কুৎসিত বলার কথা তাই বললাম, আমার কাছে খুব ভালো লাগে, মানে অশ্লীল সেলিব্রেশন করে, মুখে যা আসে তাই বলে, এই জিনিস সবার দূর থেকে ভালো লাগে, ওই ঘরে তোলা যায় না। শেষ পর্যন্ত সমস্যাটা ওই চন্দ্রমুখী সিন্ড্রোমের সমস্যা। যাই হোক, এমি এই সমস্যা কাটায় উঠুক, না উঠলেই বাকি, এমি তো এমির কি এখন কোনো ক্লাবে গিয়ে নিজের প্রুভ করা লাগবে? ওর নাম অলরেডি ওই ইতিহাসের ওই উঁচু পর্বতে লেখা হয়ে গেছে, ওই জায়গায় ওর মূর্তি খোদাই হয়ে গেছে, আর কিছু নতুন করে দরকার নাই। এমি যদি এখন আল হিলাল বা এই সৌদি আরবের কোনো ক্লাবে চলে যায়, তাও আমাদের এমিই থাকবে। এমির জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।